আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবাধ্য প্রিয়তমা গল্পের 20 নম্বর পার্ট। যারা এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অরণ্য আবার শান্ত সুরে উত্তর দেয়, সাফায়েত তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনি কেন তার খুনি খুঁজছেন? ইনায়া বুঝতে পারে অরণ্য সত্যি তার মামার খুনি। যেমন করে সাফায়েতকে খুন করার জন্য অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে অরণ্য, ঠিক এরকম করে অরণ্যর বাবা মুরাদ চৌধুরী খানকে অ্যাক্সিডেন্টের নাটক সাজানো হয়েছে। অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে থাকে, তার চোখ মুখ এখনো শান্ত তুরে ক্রুনে মৃদু হাসি, যেন মনে হচ্ছে সে খুনের কথা বরং না কোন রূপকথার কথা বলছে। ইনায়া এমন অদ্ভুত দৃষ্টি দেখে অরণ্য বলে, বৃষ্টি থেমে গেছে, বাড়ি ফিরে চলুন ইনায়া। অরণ্য কথা শুনে ইনার মুখে এবার হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে আবার প্রমাণিত হয়ে গেল অরণ্যরাজ চৌধুরী স্বার্থপর, শুধু নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছেন। এসএস কোম্পানি খাবারের পণ্যে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চাদের মেরে ফেলেছেন। চৌধুরী বাড়ির সকলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। ঘৃণা হয় আপনার চেহারা দেখে আমার। আমি ডিভোর্স চাই আপনার কাছ থেকে, মুক্তি চাই এমন খুনি আর স্বার্থপর মানুষ থেকে। ইনার কথা শেষ হওয়ার আগে অরণ্য ওকে পাশে থাকা দেয়ালের সাথে চেপে ধরে। অরণ্যর শরীর রাগে জ্বলে যাচ্ছে। অরণ্য ইনার গাল চেপে ধরে শক্ত করে এরপর বলে, কি বললেন আপনি ইনায়? অরণ্য চৌধুরী স্বার্থপর তাই না? তাকে ছেড়ে চলে যাবেন, ডিভোর্স দিবেন? এত সহজ সব কিছু? আর কি বলেন অরণ্য চৌধুরী স্বার্থপর? এই অরণ্যকে স্বার্থপর হতে বাধ্য করেছে ওই চৌধুরী পরিবার। মিলন চৌধুরী আমার মা আর বাবার বিয়ে মেনে নেয় নাই, কারণ আমার মা গরিব ছিলেন বলে। তারা পালিয়ে বিয়ে করেছেন বলে। কিন্তু নিজের বইয়ের বান্ধবীর মেয়ে তাদের বাড়িতে কাজের লোক ছিল, তার সাথে ঠিকই নিজের ছেলে বিয়ে দিয়েছে। অথচ নিজের ভাইয়ের বিয়ে মেনে নিতে পারে নাই, তাদের সন্তানদের জায়গা দেয় নাই চৌধুরী বাড়িতে। আমার বাবার মৃত্যুর পর আপনি জানেন কোথায় থেকেছি আমরা? এই অরণ্য, তার মা বোন সবাই বস্তিতে থাকতো। সারাদিন একবার খাবার জুটতো না কপালে। এমন দিনও গেছে যখন আমরা পানি খেয়ে থেকেছি শুধু। কিন্তু তখন আপনার ভালো বাবার মামুনি চৌধুরী পরিবারের ব্যবসা থেকে আসা টাকা দিয়ে রাজুকে টেবিলে বসে খাবার খেত। আমার বাবাকে খুন করেছে আপনার মামা। এই দুই হাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছি আমি। 12 বছর বয়সে নিজের বাবার মৃতদেহ কাঁধে নিয়েছি, কবরে গিয়েছি। তখন কোথায় ছিল মিলন চৌধুরী? বিধবা হয়ে চাকরি করেছেন আমার মা, সমাজের মানুষের কুৎসিত কথা সহ্য করেছেন আমার মা। হাজারো পুরুষ বাজে নজর দিয়েছে আমার মায়ের দেহে, তবুও নিজের সন্তানের জন্য স্কুলে চাকরি করত আমার মা। চৌধুরী বাড়ি এক বউ যখন নিজের সন্তানদের নিয়ে জীবন সংগ্রামে কষ্ট করে, নিজের চরিত্র নিয়ে মানুষের কাছে কথা শুনে নিজের জীবন কাটিয়ে দিয়েছে, তখন অন্য এক বউ চৌধুরী বাড়ির মহলে বসে সোনার গহনা পরে রাজরানীর মতো থেকেছে। রেহানা চৌধুরী আর অরুণা বেগম দুইজনে চৌধুরী বাড়ির বউ ছিল। তাহলে আমার মাকে কেন সব কষ্ট সহ্য করতে হয়েছে? আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার দাফনের কাপড় কেনার মতো টাকা ছিল না, অন্যদিকে তার ভাই হাজার হাজার দামি কাপড় পরেছে। আমার বাবার মৃত্যুর সময়, তার জানাজার সময় একবারের জন্য তাকে শেষবারের মতো দেখতে আসে নাই মিলন চৌধুরী। ইভান চৌধুরী রাগ করে বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে গিয়ে সে পড়াশোনা করেছে লন্ডনের সবচেয়ে দামি কলেজে। সেখানে এসি রুম, দামি গাড়ি দিয়ে চলাচল করেছে। অন্যদিকে আমি সাধারণ একটি স্কুলে পড়াশোনা করেছি। তখন টিফিনের সময় খাওয়ার মতো টাকা ছিল না। রোদ হোক বা বৃষ্টি হোক, সবসময় হেঁটে স্কুলে যেতে হতো। ইভান চৌধুরী আর অরণ্য চৌধুরীর মধ্যে পার্থক্য ছিল বলুন? তাদের মধ্যে এক বংশ এক, তাহলে জীবন অন্যরকম কেন? চৌধুরী পরিবারের ব্যবসা আমার দাদুর ছিল। উনি মারা যাওয়ার সমস্ত সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করার কথা। তাহলে মিলন চৌধুরী কি করে একা সব গাড়ির মালিক হয়ে যেতে পারে? আজ উনি তার পরিবর্তে ইভান চৌধুরীকে বিজনেস সামলানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু এই বিজনেস কি শুধু ইভান চৌধুরীর? আমার কি অংশ নেই নিজের দাদার সম্পত্তির উপর? বলুন ইনায়া, একজন বস্তি থেকে উঠে আসা অনাথ ছেলে কি করে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হলো? তা কি আপনি জানতে চেয়েছেন ইনায়া? ইভান চৌধুরী বিদেশ থেকে এসে নিজের বাবার কোম্পানি এমডি হয়ে গেছে, কিন্তু আমি কলেজ লাইফ থেকে টিউশন করে কাজ করে টাকা জমি একটু একটু করে ব্যবসা শুরু করেছি। 500 টাকাও দেয় নাই চৌধুরী পরিবার আমাকে, অথচ নিজের সন্তানকে সমস্ত বিজনেস দিয়ে দিয়েছে। ইনায়া, আপনার সাথে বিয়ের পর ইভান কত খারাপ ব্যবহার করেছে। আপনাকে কাজের লোক বলে অপমান করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমি বিয়ের পর কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনার মায়ের পরিচয় নিয়ে কথা শুনিয়েছি, সব সময় সম্মান নিয়ে নিজের বইয়ের মর্যাদা দিয়েছি। তবু আপনি ইভান চৌধুরীকে ভালোবাসেন, যে পুরুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে তালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু যে আপনাকে সম্মান করে, সব সময় বিপদে আপদে আগলে রাখে, ভালোবাসে, তাকে আপনি ঘৃণা করেন। ওয়াও, আসলে ইভান চৌধুরীর ভাগ্য সবসময় ভালো। ও না চাইতেও সব পেয়ে গেছে, আর আমি অভাগা। অরণ্য হাজার কান্না করেও কিছুই পায় না। অরণ্যর কথা শুনে ইনার খারাপ লাগে।
অরণ্যর চোখে পানি এসে যায়। আজ বিয়ের পর প্রথম অরণ্যর চোখে পানি দেখেছে ইনায়া। ইনায়া বলে, অরণ্য আমি শুধু অরণ্য বলে, চুপ করুন ইনায়া, আমি জানি আপনি সারা জীবন ইভানকে ভালোবাসেন আর আমাকে ঘৃণা করবেন। মিলন চৌধুরী নিজের ভাইয়ের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর হলো না। অরুণা বেগম নিজের দেবরের বইয়ের সব গহনা ছিনিয়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর হলো না। ইভান চৌধুরী নিজের বউকে অন্য কারোর কাছে বিয়ে দিয়ে দিল, তবুও সে স্বার্থপর হলো না। শুধু এই অরণ্য স্বার্থপর, কারণ সে নিজের বাবার খুনির মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। নিজের বোনকে ভালো করে বিয়ে দিয়েছে, কষ্ট করে সফল হয়েছে, শহরের বড় ব্যবসায়ী হয়েছে, তাই না? ইনে বলে অরণ্য বলে, ইনে আপনাকে এই কথা বলতে চায় নাই, কিন্তু কেন জানি আপনার মুখে স্বার্থপর কথাটা শুনে কষ্ট হয়েছে। আসলে কি জানেন, আমার ভাগ্য সব সময় খারাপ যে মাকে বিলাসবহুল জীবন দিলাম, সেই মা আজ আমাকে ঘৃণা করে। যে বোনের পড়াশোনার জন্য নিজের রক্ত পানি করে টাকা রোজগার করলাম, তাকে ভালো পরিবারে বিয়ে দিলাম, সেই বোন আজ আমার সাথে সারাদিন একবারও কথা বলে না। যে বউকে বিয়ে করে ঘরে তুললাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে। অবশেষে সবার জন্য সব করে নিকৃষ্ট হয়ে গেলাম আমি। ইনায়া, এই অরুণরাজ চৌধুরী কি এত খারাপ? ইনায়া বলে, আপনি কি এসএস কোম্পানি খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা করেছেন অরণ্য বলে, ইনায়া, যে নিজের খাবারের কষ্টে ছটফট করছে, সে অন্য বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে? এর পিছন অন্য কেউ রয়েছে, যার পরিচয় আপনাকে জানতে হবে। বিকাল 4:05, আকাশের বৃষ্টির বেগ কমে গেছে, প্রকৃতি এখন শান্ত হয়ে গেছে। অফিস থেকে বাড়ি ফিরে আসে ইভান। অজানা কারণে তার মন বসছে না অফিসে, যার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ইভান গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। বিকালে বাড়ির সকলের ঘুমে থাকে, যার জন্য এখন বাসায় ড্রয়িং রুমে কোনো মানুষ উপস্থিতি নাই। ইভান সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, তবে তার রুমে যাওয়ার আগে নজর যায় ইনায়ার রুমে। ইনায়ার রুমের দরজা খোলা। বিয়ের পর ইনায়া এই বাড়ি থেকে চলে যাওয়ার পর এই রুমে সবসময় বন্ধ থাকে, তবে আজ খোলা কেন, ইভানের মনে সন্দেহ হয়। ইনায়া আর অরণ্য হানিমুন থেকে কি ফিরে এসেছে, এরপর তারা এই বাড়িতে বেড়াতে আসতে পারে। ইভান রুমের ভিতরে যায়, সেখানে দরজা খোলা, হাত দিয়ে ধাক্কা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। রুমের মধ্যে কারো অনুপস্থিতি নেই, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ইভান কৌতূহল নিয়ে সেদিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খুলে একটা মেয়ে বের হয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে থাকা মেয়েটি অপরিচিত ইভানের কাছে। এই বাড়িতে তাকে কখনো দেখে নাই সে। ওয়াশরুম থেকে বের হয়ে আসার নারী আর কেউ না, প্রভা, অরুণা বেগমের বন্ধুর মেয়ে। প্রভা মাত্র গোসল শেষ করে বের হয়ে আসে। বিদেশে থেকে চৌধুরী বাড়ি ফিরেছে সে দুপুরে 3টার সময়। প্রভা তার ভেজা চুল মুছতে থাকে আর বাহিরে বের হয়ে আসে। হঠাৎ তার রুমের মধ্যে কোনো পুরুষকে দেখে থমে যায়। প্রভা বলে, কে আপনি, আমার রুমে কি করছেন? অপরিচিত কোনো মেয়ের রুমে ঢুকতে হলে যে অনুমতি নিতে হয় তা আপনার জানা নেই? ইভান এতক্ষণ প্রভার দিকে তাকিয়ে থাকে, তবে এখন প্রভার কথা শুনে তার ধ্যান কাটে। ইভান নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে বলে, আমার বাসায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন আমি কে, আর এই রুম আপনার না ইনায়ার? আপনি এই রুমে কি করছেন, আর কে আপনি? প্রভা ইভানের কথা উত্তরে বলে, আমার নাম প্রভা, অরুণা বেগমের বান্ধবীর মেয়ে। প্রভার কথা শুনে ইভানের মনে পড়ে অরুণা বেগম তাকে সকালে বলেছে তার বন্ধুর মেয়ে আসবে, নাম মনে হয় প্রভা। তবে ইভান যতদূর মনে পড়েছে প্রভা কাল বিদেশ থেকে ফেরার কথা। ইভান বলে, আপনি মায়ের বন্ধুর মেয়ে প্রভা? সকালে খাওয়ার সময় আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনার না কালকে আসার কথা? আর গেস্ট রুম থেকে ইনায়ার রুমে কি করছেন আপনি? ইভানের মুখে অরুণা বেগমের আম্মুর নামে ডাকা শুনে প্রভা বুঝতে পারে অরুণা বেগমের ছেলে ইভান। প্রভা বলে, অরুণা আন্টি বলেছে আমাকে এই রুমে থাকতে দিয়েছে। প্রভার কথা শুনে অরুণা বেগম ওপরে ইভানের রাগ হয়। এই বাড়িতে এত রুম থাকতে ইনায়ার রুমে কেন থাকতে দিয়েছে প্রভাকে? ইনায়ার রুমে অন্য কোনো মেয়ে থাকে, ইভান তা সহ্য করতে পারবে না। এই রুমের প্রতিটা কোনায় শুধু ইনার শৈলের গ্রান থাকবে। ইভান যথেষ্ট বিরক্ত হয়, তবে সে রাগ করে না, বরং বলে, ওকে আপনি থাকেন, আমি আম্মুর সাথে কথা বলবো। ইভান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। প্রভা একবার ইভান যাওয়ার দিকে তাকিয়ে দেখে, এরপর দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে গিয়ে রেডি হতে থাকে। তালুকদার বাড়িতে আজ বৃষ্টি উপলক্ষে রান্না করা হচ্ছে। বৃদ্ধাশ্রমের সকল মহিলা খিচুড়ি আর বেগুন ভাজা খাবে বলে মত দিয়েছে। তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ইনার অরণ্য। সম্পূর্ণ চুল ভিজে গেছে। বৃষ্টি থামার পর ওরা চায়ের দোকান থেকে রওনা দিয়েছে, তবুও রাস্তার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে শরীর ভিজে গেছে। সদর দরজায় কয়েকজন বৃদ্ধ মহিলা মুড়ি চাবিয়ে যাচ্ছে। তারা ইনায়ার আর অরণ্যকে দেখে বলে, ইনায়া, তোমরা এমন ভিজা শরীরে কোথা থেকে আসলে? সম্পূর্ণ শরীর ভিজে গেছে, বৃষ্টির পানি শরীরে পড়লে জ্বর আসতে পারে। ইনায়ার অরণ্য যথেষ্ট শান্ত। চায়ের দোকানে থেকে অরণ্য আর কোনো কথা বলে নাই।
ইনায়াও যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করেছে। ইনায়া বলে, সকালে গ্রামে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, যার জন্য শরীর ভিজে গেছে। আচ্ছা, আমরা রুমে যাই, জামা কাপড় পাল্টে গরম কিছু পরি। অরণ্য সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, ইনায়া পিছনে পিছনে চলে যায়। অরণ্য রুমে ভিতরে প্রবেশ করে ওয়াশরুমে চলে যায়। ইনায়া রুমে আসে, সে ওয়াশরুমের দরজা বন্ধ থেকে বুঝতে পারে অরণ্য গিয়েছে, যার জন্য ভিজা শরীর অল্প সময় দাঁড়িয়ে থাকে সেখানে। প্রায় 5 মিনিট পর অরণ্য বের হয়ে আসে। ইনায়া জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরণ্য ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তার শরীর ভালো লাগছে না, শরীর গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জ্বর আসবে। ইনায়া ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে অরণ্য বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। বিকাল প্রায় 4টা বেজে গেছে, এখন অরণ্য আর ইনায়া দুপুরে খাবার খায় নাই। ইনায়া ভিজা চুল মুছতে থাকে আর শান্ত গলায় অরণ্যকে ডাক দিয়ে বলে, অরণ্য, আপনি ঘুমিয়ে পড়লেন যে, খাবার খাবেন না? দুপুরে গুড়িয়ে বিকাল হয়ে গেছে, চলুন খাবার খেয়ে আসি। অরণ্য বিছানার অন্য পাশ ফিরে শুয়ে আছে। অরণ্য বলে, আমার খিদে নেই, খাবো না আমি। অরণ্যর কথা শুনে ইনায়া আবার বলে, আমি কি খাবার নিয়ে আসবো রুমে? খাবার নিয়ে খেয়ে ঘুমালে শরীর অসুস্থ হয়ে যাবে অরণ্য। ইনায়ার কথার উত্তর অরণ্য প্রদান করে না, সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। ইনায়া অরণ্যর সাথে আর কথা বলে না, সে রেডি হয়ে নিচে চলে যায়। বৃদ্ধ মহিলা রাতের খাবার রান্না করেছে। ইনায়া রান্না করে যায়। ইনায়া বলে, নানুমুনি, দুপুরে খাবার কি এখনো বাকি আছে কিছু? বৃদ্ধ মহিলা রান্না রেখে এগিয়ে আসে আর বলে, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ধন্যবাদ।